হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্নোত্তর নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং ডাব্লিউবিপি কনস্টেবল তার সাথে কেপি কনস্টেবল এই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই তোমরা যারা ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল এছাড়াও ডাব্লিউবিপি এসআই আরও অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমাদের সাথে মিলিয়ে নেবে। এতে করে তোমার যে প্রস্তুতি লেভেল সেটা কিন্তু যাচাই হয়ে যাবে। তাই তোমরা প্রত্যেককে নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক এবার আজকের এই ভিডিওটি। তো এখানে প্রথম কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, পাইক এক ধরনের নৃত্য, যে নৃত্যটি দেখা যায় কোন রাজ্যে? নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে পাইক নৃত্য দেখা যায়? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে, দেখো অপশন এ, উড়িষ্যা রাজ্যে দেখা যায় এই নৃত্যটি। দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখো, পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? খুবই কমন একটি কোশ্চেন এবং পরীক্ষায় বারবার আসে। তো পানিপথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয় 14ই জানুয়ারি 1761 খ্রিস্টাব্দে। 1761 খ্রিস্টাব্দে পানিপথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয়। সেই পানিপথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল তোমার অপশন ডি, আহমদ শাহ আবদেল এবং মারাঠাদের মধ্যে পানিপথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয়। নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রথম সফল পারমাণবিক বোমা পরীক্ষা স্মাইলিং বুদ্ধ কোন বছর পরিচালিত হয়েছিল? প্রথম পারমাণবিক যে পরীক্ষা সেটা সম্পন্ন হয়েছিল ভারত কোন বছর? তো 1974 সালে ভারত প্রথম পারমাণবিক যে বোমা পরীক্ষা সেটা কিন্তু সফলভাবে পরিচালিত করে এবং সেই প্রথম পারমাণবিক বোমাটির নাম দেওয়া হয়েছিল স্মাইলিং বুদ্ধা। এটাও কিন্তু পরীক্ষায় বারবার আসে, স্মাইলিং বুদ্ধাটা কিন্তু অবশ্যই মনে রাখবে। নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সংবিধানে রাজ্যগুলির মধ্যে এবং দেশের মধ্যে মুক্ত বাণিজ্য এর ধারণাটি কোন দেশের কাছ থেকে নেওয়া হয়েছে? আমাদের ভারতের সংবিধানের বেশ কিছু ধারা রয়েছে বা যেগুলো আমাদের বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করেছি বা অনুকরণ করা হয়েছে। তো তার মধ্যে একটি দেখো, রাজ্যগুলির মধ্যে এবং দেশের মধ্যে মুক্ত বাণিজ্য, যে কোনো ব্যক্তি যে কোনো রাজ্যে মুক্তভাবে বাণিজ্য করতে পারে এবং নিজের রাজ্যেও মুক্তভাবে বাণিজ্য করতে পারে। এই যে ধারণাটি সেটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো এটি দেখো নেওয়া হয়েছে আমাদের অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। অস্ট্রেলিয়ার সংবিধানের অনুকরণে এই ধারণাটি গ্রহণ করা হয়েছে। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, চম্বল নদীটি উৎপত্তি কোন রাজ্য? তো চম্বল নদীটি উৎপত্তি হয়েছে কোন রাজ্য থেকে? তো চম্বল উৎপত্তি হয়েছে দেখো মধ্যপ্রদেশ থেকে। তো চম্বল হচ্ছে আমাদের যমুনা নদীর প্রধান উপনদী এবং এটি বৃহত্তম গঙ্গা অববাহিকার অংশ। নদীটি মধ্যপ্রদেশের রাজ্য উৎপন্ন হয় এবং মধ্যপ্রদেশ, রাজস্থান দিয়ে প্রবাহিত হয়ে উত্তরপ্রদেশ হয়ে এটা যমুনা নদী দিয়ে মিলিত হয়েছে। কোথায় মিলিত হয়েছে? যমুনাতে যে মিলিত হয়েছে, উত্তরপ্রদেশে এসে যমুনাতে কিন্তু এটা মিলিত হয়েছে। তো এটাও কিন্তু আসতে পারে যে এর মিলিত কোথায় হয়েছে বা এটি কোথায় মিলিত হয়েছে। চম্বল নদীটি, চম্বল নদীর উৎপত্তি হয়েছে মধ্যপ্রদেশ এবং মিলন হচ্ছে উত্তরপ্রদেশে গিয়ে কোথায়? যমুনা নদীতে গিয়ে কিন্তু মিলিত হচ্ছে চম্বল নদীটি। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখবো। পরবর্তী প্রশ্ন দেখার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল তার সাথে কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য প্রিপারেশন করছো, তারা আমাদের এই পিডিএফগুলো সংগ্রহ করতে পারো। দেখো, তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের এবার একটি মাত্র পরীক্ষা হবে। তো সেই পরীক্ষাকে সামনে রেখে আমরা তোমাদের জন্য সিলেবাস ভিত্তিক পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য 85 নম্বরের প্র্যাকটিস সেট তৈরি করেছি। তো তোমরা জানো তোমাদের পরীক্ষার আগে প্র্যাকটিস সেট করা অতি অবশ্যই দরকার। তো তোমাদের জন্য আমরা সিলেবাস ভিত্তিক একটি প্র্যাকটিস সেটের পিডিএফ তৈরি করেছি, যেটি হচ্ছে এখানে দেখো, যেখানে রয়েছে 16টি ফুল প্র্যাকটিস সেট এবং বাকি প্রতিটি সাবজেক্ট স্পেশালিস্ট প্রায় 10টি করে প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে। সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক তৈরি করা হয়েছে প্র্যাকটিস সেটটি। তো এই প্র্যাকটিস সেটটি দেখো প্রাইস রয়েছে মাত্র 80 টাকা। তো যারা সংগ্রহ করতে চান ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবে। অথবা এই যে নম্বরটি দেখতে পাচ্ছ 9144697664, এখান থেকেও তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ মাধ্যমে সংগ্রহ করতে পারবে। এবং অপরটি দেখো, কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য তোমাদের ফিলি পরীক্ষার স্পেশালিস্ট একটি প্র্যাকটিস সেট 32টি মডেল সেট দিয়ে এটাও তৈরি রয়েছে। এটার প্রাইস রয়েছে দেখো 50 টাকা। এবং অপরটি দেখো ডাব্লিউবিপি অ্যান্ড কেপি স্ক্যানার, যেখানে আমাদের রয়েছে ডাব্লিউবিপি বোর্ড এবং কেপি বোর্ড বিগত
2011 থেকে 2024 পর্যন্ত যে সমস্ত পরীক্ষা নিয়েছে সেই সমস্ত পরীক্ষার প্রশ্ন উত্তর এখানে তোমরা পেয়ে যাচ্ছ উইথ ডিটেলস। তো এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পিডিএফটি তৈরি করা হয়েছে, কারণ এখান থেকে কিন্তু গত বছর কলকাতা পুলিশ পরীক্ষায় মোটামুটি 60% মতো কিন্তু আমরা কমন দেখতে পেয়েছি বা সিমিলার কোশ্চেন দেখতে পেয়েছি। তো এই পিডিএফটাও সংগ্রহ করতে পারো। এই পিডিএফটি সংগ্রহ করার জন্য তোমাকে 80 টাকা পেমেন্ট করতে হবে, এবং যদি কেউ এই 3টি পিডিএফ একসাথে নিতে চাও সেক্ষেত্রে তার প্রাইস পড়বে মাত্র 200 টাকা। মাত্র 200 টাকার বিনিময়ে সে এই 3টি পিডিএফ কিন্তু সংগ্রহ করতে পারে। তো যার ইচ্ছা নিতে সেটা নিতে পারো, খুবই ভালো হবে তোমাদের পরীক্ষার জন্য। তো অবশ্যই আমি তোমাদেরকে রিকমেন্ড করব তোমরা এই পিডিএফ 3টি বাই করে এখন থেকে প্র্যাকটিস শুরু করে দাও এবং পড়াশোনা শুরু করে দাও। তো চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতেছ, কৃষিকাজ অর্থনীতির কোন সেক্টরে আয়ত্তে আসে? কৃষিকাজ এটি অর্থনীতির কোন সেক্টরের মধ্যে আসে? তো এটি হচ্ছে প্রাইমারি সেক্টর, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 7 নম্বর প্রশ্ন, নিচের কোন গ্রন্থি বার্ধক্যে অদৃশ্য হয়ে যায়? বার্ধক্যের সাথে সাথে কোন গ্রন্থিটি অদৃশ্য হয়ে যায়? তো এটি হচ্ছে থাইমাস গ্রন্থি, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, মানবদেহের কোন কোষগুলিকে মানবদেহের সৈনিক বলা হয়? মানবদেহের সৈনিক কাকে বলা হয়? তো মনে রাখবে মানবদেহের সৈনিক বলা হয় হচ্ছে শ্বেত রক্তকণিকাকে। শ্বেত রক্তকণিকাকে বলা হয় মানবদেহের সৈনিক। নেক্সট 9 নম্বর প্রশ্ন, ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? তো আমরা সকলেই জানি ফেসবুকের প্রতিষ্ঠাতা হচ্ছে মার্ক জুকারবার্গ, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখো, কাঁচের ফাটলযুক্ত অংশটি আলোর ড্যাশের কারণে উজ্জ্বল বলে মনে হয়? কাঁচের ফাটলযুক্ত অংশটি আলোর ড্যাশের কারণের জন্য উজ্জ্বল বলে মনে হয়। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য এটা হয়ে থাকে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো, ক্যালসিয়ামের কোন লবণটিকে প্লাস্টার অফ প্যারিস বলা হয়? প্লাস্টার অফ প্যারিস বলা হয় ক্যালসিয়ামের কোন লবণটিকে? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, ক্যালসিয়াম সালফেটকে বলা হয় প্লাস্টার অফ প্যারিস। নেক্সট, কিং লিয়ার নামক ট্র্যাজেডি উপন্যাসটিকে লিখেছেন? কিং লিয়ার নামক ট্র্যাজেডি উপন্যাসটিকে লিখেছেন, তো এটি লিখেছে বিখ্যাত উইলিয়াম শেক্সপিয়ার। বিখ্যাত কবি উইলিয়াম শেক্সপিয়ার তিনি কিন্তু লিখেছে কিং লিয়ার। নেক্সট, স্কটল্যান্ডকে বলা হয় ড্যাশ? তো স্কটল্যান্ডকে কি বলা হয়? তো ল্যান্ডস অফ কেকস, ল্যান্ডস অফ মর্নিং ক্ল্যাম, ল্যান্ডস অফ দ্য রাইজিং সান, কোনটা বলা হয় এর মধ্যে? তো এখানে সঠিক উত্তরটি হবে দেখো ল্যান্ডস অফ কেক, অর্থাৎ কেকের দেশ বলা হয় স্কটল্যান্ডকে। নেক্সট 14 নম্বর প্রশ্ন, জলের নিচে সাবমেরিনের কার্যকারিতা কোন সূত্র মেনে চলে? জলের নিচে দিয়ে যে সাবমেরিন যায় সেই সাবমেরিনের যে কার্যনীতি সেটি কার সূত্রের ওপর নির্ভরশীল? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন সি, আর্কিমিডিসের নীতির ওপর এটা কিন্তু চলে, অর্থাৎ সাবমেরিন এটি কিন্তু আর্কিমিডিসের সূত্র অনুযায়ী কাজ করে। চলো নেক্সট 15 নম্বর প্রশ্ন, ভারতের সংসদীয় বিষয়গুলি জিরো আওয়ার কখন চালু হয়েছিল? ভারতের সংসদীয় বিষয়গুলিতে জিরো আওয়ার চালু হয়েছিল কবে থেকে? তো এখানে সঠিক উত্তরটি হবে 1962 সাল থেকে জিরো আওয়ার চালু হয়। এই জিরো আওয়ারটি শুরু হয় দুপুর 12টা থেকে, ঠিক আছে। নেক্সট 16 নম্বর প্রশ্ন দেখো, 1872 সালে ভারতের ভাইসরয় লর্ড মেয়োকে কোথায় হত্যা করা হয়েছিল? তো লর্ড মেয়োকে হত্যা করা হয় কোথায়? তো লর্ড মেয়োকে হত্যা করা হয় পোর্ট ব্লেয়ারে। লর্ড মেয়োকে হত্যা করা হয়। এই লর্ড মেয়ো আন্দামান দ্বীপান্তরে যে দণ্ডিত ব্যক্তিদের বাসস্থান ছিল সেখানে তিনি পরিদর্শন করতে গিয়েছিলেন, এবং সেখানেই কিন্তু শের আলী আফ্রিদি নামক একজন পাঠান তিনি কিন্তু এই আকস্মিক ছুরি আঘাত করে এই লর্ড মেয়োকে হত্যা করে। তো এটা কিন্তু মনে রাখবে যে শের আলী আফ্রিদি তিনি কিন্তু এই লর্ড মেয়োকে হত্যা করেছিল। কোথায় হত্যা করেছিল? পোর্ট ব্লেয়ারে। কী কারণে হত্যা করেছিল? তখন কিন্তু আকস্মিক ছুরি আঘাতে তিনি কিন্তু মৃত্যুবরণ করা, অর্থাৎ ছুরির মাধ্যমে তিনি কিন্তু আঘাত করেছিল। তো লর্ড মেয়োকে হত্যা করেছে শের আলী আফ্রিদি, ঠিক আছে, 1782 খ্রিস্টাব্দে, সরি 1872 খ্রিস্টাব্দে, সরি। নেক্সট 17 নম্বর প্রশ্ন, রানী ঝাঁসি ট্রফি কোন খেলার সাথে যুক্ত? রানী ঝাঁসি ট্রফিটি কোন খেলার সাথে যুক্ত? তো রানী ঝাঁসি ট্রফিটি যুক্ত কোন খেলার সাথে? এখানে সঠিক উত্তরটি হবে ক্রিকেট খেলার সাথে যুক্ত রানী ঝাঁসি ট্রফিটি। নেক্সট, আকবরের রাজত্বের শুরুর বছরগুলিতে শাসন ব্যবস্থা আসলে সামলেছিলেন কে? তো আকবরের যে রাজত্ব সেই রাজত্বের সময়কালে আকবর খুব
ছোট্ট বয়সেই কিন্তু রাজা হয়ে যায়। সেই সময় আমরা পড়েছি, তখন দেখতে পাওয়া গেছে যে সেই ছোট্ট যখন অবস্থা তখন কিন্তু তিনি সাম্রাজ্যে বসেন, এবং সেই সময় তার যে শুরুর সময়কাল, সেই শুরুর বছরগুলিতে কিন্তু আকবরের যে অভিভাবক, তিনি কিন্তু এই অভিভাবক হিসেবে কাজ করেছিলেন বৈরাম খাঁ। বৈরাম খান তিনি কিন্তু এই শাসনভার কিন্তু সামলেছিলেন। চলো নেক্সট 19 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন রাজ্যে মিনি উপজাতি দেখতে পাওয়া যায়? মিনি উপজাতিটি দেখতে পাওয়া যায় কোন রাজ্যে? তো বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম উপজাতি দেখতে পাওয়া যায়, তার মধ্যে একরকম উপজাতি হচ্ছে মিনি উপজাতি, যেটা মূলত দেখতে পাওয়া যায় অরুণাচল প্রদেশে। এই মিনি উপজাতি লক্ষ্য করা যায়। নেক্সট, হুমায়ুনের সমাধি নিচের কোন শহরটিতে অবস্থিত? তো হুমায়ুনের সমাধি আমরা জানি, হুমায়ুনের সমাধি দিল্লিতে অবস্থিত। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 21 নম্বর প্রশ্ন দেখো, ভারতের জিআই ট্যাগ প্রাপ্ত প্রথম পণ্যটি হলো কোনটি? তো ভারতের জিআই ট্যাগ প্রাপ্ত প্রথম পণ্যটি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং চা। দার্জিলিং চা হচ্ছে ভারতের জিআই ট্যাগ প্রাপ্ত প্রথম পণ্য। তো এটি এই জিআই ট্যাগ পেয়েছিল 2004 সালে। 2004 সালে ভারতীয় পণ্য প্রথম দার্জিলিং চা, যেটি কিন্তু জিআই ট্যাগ প্রাপ্ত বা জিআই ট্যাগ পায়। চলো নেক্সট 22 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত জাতীয় উদ্যানগুলির মধ্যে কোনটি মধ্যপ্রদেশে অবস্থিত? তো দেখো এর মধ্যে কোন জাতীয় উদ্যানটি মধ্যপ্রদেশে অবস্থিত? তো এখানে দেখো বনবিহার জাতীয় উদ্যান, এটাই কিন্তু আমাদের মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। বাকি দেখো কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, এটা কিন্তু আমরা জানি আসাম রাজ্যে অবস্থিত। গির গুজরাটে, আমরা জানি গির থেকে গুজরাট। এবং পেরিয়ার, এটা কিন্তু কেরল রাজ্যে অবস্থিত। তো এই জাতীয় উদ্যান কিন্তু আমরা করিয়ে দিয়েছি তোমাদেরকে, তো অবশ্যই তোমরা জাতীয় উদ্যানগুলো দেখে রাখবে, কারণ জাতীয় উদ্যান থেকে প্রশ্ন কিন্তু এসে থাকে। নেক্সট 23 নম্বর প্রশ্ন দেখো, 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ও রাজা পুরুর মধ্যে কোন যুদ্ধ হয়েছিল? তো 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার এবং রাজা পুরুর মধ্যে ঝিলাম নদীর তীরে কিন্তু আমরা দেখেছি হিদাসপিসের যুদ্ধ কিন্তু সংঘটিত হয়েছিল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট 24 নম্বর প্রশ্ন দেখো, বুলন্দ দরওয়াজা তৈরি করেছিলেন কে? তো বুলন্দ দরওয়াজা এটি তৈরি করেছিলেন আকবর। আমরা জানি বুলন্দ দরওয়াজা আকবর তৈরি করেছিল, ফতেপুর সিক্রিতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিল, এবং এটি হচ্ছে ফতেপুর সিক্রির প্রধান গেট হচ্ছে এই আকবরের তৈরি বুলন্দ দরওয়াজা। এবং অপর একটি গেট আছে, সেই গেটের নাম হচ্ছে বাদশাহী দরওয়াজা। এবং তোমরা মনে রাখবে যে এই যে বুলন্দ দরওয়াজা, এই বুলন্দ দরওয়াজা তৈরি করা হয়েছিল গুজরাটের যে জয়, আকবরের যে গুজরাটের জয় হয়েছিল, সেই জয়টাকে স্মরণ করার জন্য আকবর এটাকে নির্মাণ করেছিল। এটাও কিন্তু পরীক্ষায় আসছে, বুলন্দ দরওয়াজা কিসের জন্য তৈরি করেছিল, বা কোন রাজ্য জয় করার জন্য আকবর এটা তৈরি করেছিল, বা কোন স্মৃতির জন্য। তো তখন কিন্তু উত্তর হবে গুজরাটের জয়কে স্মরণ করে রাখার জন্য এটা কিন্তু নির্মাণ করেছিল আকবর ফতেপুর সিক্রিতে। চলো নেক্সট, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা মহারানা বিস প্ল্যান নামে পরিচিত? তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভীষণ গুরুত্বপূর্ণ। তো যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি মহারানা বিস প্ল্যান নামে পরিচিত, তো সেটি হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিসের ওপর জোর দেওয়া হয়েছিল, বা প্রধান লক্ষ্য কোনটা ছিল, সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। চলো নেক্সট 26 নম্বর প্রশ্ন দেখো, কৃষ্ণা নদীর উপরে অবস্থিত আলমাট্টি বাঁধ প্রকল্প কোন দুটি রাজ্যের মধ্যে একটি বিবাদের বিষয়? কৃষ্ণা নদীর উপর অবস্থিত আলমাট্টি বাঁধ প্রকল্পটি কোন দুটি রাজ্যের মধ্যে একটি বিবাদের বিষয়? তো কৃষ্ণা নদীর উপর যে আলমাট্টি বাঁধ রয়েছে, সেটি যে দুটি রাজ্যের মধ্যে বিবাদের সূত্রপাত, সেটি হচ্ছে কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্যে এর যে বিবাদ, সেটা কিন্তু লক্ষ্য করা যায়। চলো নেক্সট 27 নম্বর প্রশ্ন দেখো, নালন্দা তাম্রলিপি নিচের কোন গুপ্ত সম্রাটের সম্পর্কিত? তো নালন্দা তাম্রলিপি এটা কিন্তু সম্পর্কিত হচ্ছে সমুদ্রগুপ্তের সাথে। তো সমুদ্রগুপ্তের সাথে আরও কিছু যেগুলো সম্পর্কযুক্ত, সেটা হচ্ছে দেখো এলাহাবাদ প্রশস্তি, এটা সমুদ্রগুপ্তের। এরান পাথর স্তম্ভ, এটাও কিন্তু সমুদ্রগুপ্তের সাথে সম্পর্কিত। নালন্দা তাম্রলিপ্ত, গয়া তাম্রলিপ্ত, এগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু সমুদ্রগুপ্তের সাথে সম্পর্কিত। এগুলো কিন্তু পরীক্ষায় আসে। চলো নেক্সট 28 নম্বর প্রশ্ন দেখো, মহাত্মা গান্ধী কোন সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিল? তো মহাত্মা গান্ধী কিন্তু একবারই দেখো জাতীয় কংগ্রেসের সভাপতি পদে নির্বাচিত হয়েছিল, বা তিনি কিন্তু একবারই কিন্তু এই পদে অধিষ্ঠিত হয়েছিলেন। তো 1924 সালে মনে রাখবে, 1924 সালে মহাত্মা গান্ধী বেলগাঁও অধিবেশনে তিনি কিন্তু সভাপতিত্ব নির্বাচিত হয়েছিলেন।
তো এই বেলগাঁও কোথায় অবস্থিত? তো বেলগ্রামটা এটি কিন্তু অবস্থিত কর্ণাটক রাজ্যে। কর্ণাটক রাজ্যের বেলগাঁও অধিবেশনে কিন্তু 1924 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশন, সেই অধিবেশনে কিন্তু গান্ধীজি সভাপতিত্ব করছেন। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। নেক্সট 29 নম্বর প্রশ্ন দেখো, পরমাণুর নিউক্লিয়াস, প্রোটন, আলফা কণা এবং বিটা কণা আবিষ্কার করেছিল কে? পরমাণুর মধ্যে নিউক্লিয়াস, প্রোটন, আলফা, বিটা এই সমস্ত কণাগুলি কে আবিষ্কার করেছিলেন? তো এইগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো এই সমস্ত কিন্তু আবিষ্কার করেছিল দেখো আর্নেস্ট রাদারফোর্ড। আর্নেস্ট রাদারফোর্ড কিন্তু এই পরমাণুর নিউক্লিয়াস, প্রোটন, আলফা, বিটা এই সমস্ত কিন্তু আবিষ্কার করেছিল। নেক্সট 30 নম্বর প্রশ্ন দেখো, জেমস ওয়াটসন কি আবিষ্কার করার জন্য নোবেল পুরস্কার পেয়েছিল? তো জেমস ওয়াটসন, মনে রাখবে, ডিএনএ স্ট্রাকচার আবিষ্কার করার জন্য তিনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? তো মনে রাখবে, লাফিং গ্যাসের রাসায়নিক নাম হচ্ছে নাইট্রাইস অক্সাইড। নাইট্রাইস অক্সাইড হচ্ছে লাফিং গ্যাসের রাসায়নিক নাম, যার সংকেত হচ্ছে দেখো N2O। N2O হচ্ছে রাসায়নিক লাফিং গ্যাসের রাসায়নিক সংকেত, অর্থাৎ নাইট্রাইস অক্সাইডের রাসায়নিক সংকেত। এটা কিন্তু মনে রেখো। চলো নেক্সট, নিচের কোনটি সঠিকভাবে মেলে না? কোনটি সঠিকভাবে মেলে না? তো নিম্নের মধ্যে দেখো সমস্ত কিন্তু এখানে দেখো তোমাদের যে রাসায়নিক নাম সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। তো ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল, এটা ঠিক আছে। এরপর দেখো তোমাদের যে অপশন বি, ভিটামিন B2 এর রাসায়নিক নাম থিয়ামিন, এটা কিন্তু ভুল রয়েছে। দেখো ভিটামিন B2 এর রাসায়নিক নাম কিন্তু থিয়ামিন নয়, এর প্রকৃত রাসায়নিক নাম হচ্ছে ফ্লাভিন। রাইবোফ্লাভিন হচ্ছে ভিটামিন B2 এর রাসায়নিক নাম। এবং ভিটামিন সি অ্যাসকার্বিক অ্যাসিড ঠিক রয়েছে, এবং ভিটামিন B9 ফলিক অ্যাসিড এটাও কিন্তু ঠিক রয়েছে। এখানে সঠিক উত্তর হবে অপশন বি, ভিটামিন B2টা এটা কিন্তু ঠিক নয়। নেক্সট 33 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন হরমোনটি অগ্নাশয় থেকে নিঃসৃত হয়? নিচের কোন হরমোনটি অগ্নাশয় থেকে নিঃসৃত হয়? এখানে দেখো অপশন বি, গ্যাস্ট্রিন, এটি কিন্তু অগ্নাশয় থেকে নিঃসৃত হরমোন। নেক্সট 34 নম্বর প্রশ্ন, নাথুলা পাস কোথায় অবস্থিত? তো নাথুলা পাস আমরা জানি সিকিমে অবস্থিত নাথুলা পাস। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, রাজ্যসভার সদস্যগণ কত বছরের জন্য নির্বাচিত হন? তো এখানে সঠিক উত্তরটি হবে রাজ্যসভার সদস্যগণ 6 বছরের জন্য নির্বাচিত হন। নেক্সট, কে হায়দ্রাবাদের চারমিনার নির্মাণ করেছিল? তো হায়দ্রাবাদের চারমিনার নির্মাণ করেছিল মোহাম্মদ কুলি কুতুব শাহ। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, শ্রুতিযোগ্য শব্দের কম্পাঙ্ক বিস্তার হলো কত? তো মানুষের বা শ্রুতিযোগ্য যে শব্দের কম্পাঙ্ক সেটা হচ্ছে 20 হার্টজ থেকে 20,000 হার্টজ এর মধ্যে শব্দ যদি থাকে সেটা কিন্তু শ্রুতিযোগ্য। তো অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, বিখ্যাত রাজনৈতিক বিষয় গ্রন্থ দ্য প্রিন্স রচয়িতা হলে কে? দ্য প্রিন্সের রচয়িতা হচ্ছে ম্যাকিয়াভেলি। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দ্য প্রিন্সের রচয়িতা হচ্ছে ম্যাকিয়াভেলি, এটি রাজনৈতিক বিষয় গ্রন্থ। 29 নম্বর প্রশ্ন দেখো, ইয়ং হাজব্যান্ড মিশন তিব্বতের কোন ভাইসরয় পাঠিয়েছিল? ইয়ং হাজব্যান্ড মিশন পাঠিয়েছিল কোন ভাইসরয়? এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, লর্ড কার্জন। নেক্সট, আজকে শেষ প্রশ্ন, লিঙ্গরাজ মন্দিরটি কোথায় অবস্থিত? লিঙ্গরাজ মন্দিরটি কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তরটি হবে লিঙ্গরাজ মন্দিরটি অবস্থিত ভুবনেশ্বরে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। তো এই ছিল 40টা কোশ্চেন। কে কত স্কোর করলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। চলো এবার তোমাদের একটা হোমওয়ার্ক রয়েছে, সেটা দেখে নাও। নিচের মধ্যে কে ভারতের একজন বিখ্যাত শারদবাদককার? তো নিম্নের মধ্যে কে একজন শারদবাদ্যকার? তো এটা তোমাদের আজকে হোমওয়ার্ক থাকলো। তোমরা সকলেই এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো নিম্নের মধ্যে কে বিখ্যাত একজন শারদবাদ্যকার, অর্থাৎ শারদের সাথে যুক্ত কে রয়েছেন এই নিম্নের মধ্যে? তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং। এবং যারা পিডিএফ নিতে চাও তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে, অথবা তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে তোমরা বাই করতে পারবে। সমস্ত কিছু কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, অবশ্যই সেখানে একবার চেক করে নেবে। তো চলো, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।